যাচ্ছিলাম ডায়মন্ড হারবারের দিকে। আমি আর আমার বন্ধু অমল। পথের মাঝখানে গেল মোটরসাইকেলটা খারাপ হয়ে। সেখান থেকে ডায়মন্ড হারবার মাইল চারেক এখনো বাকি। স্থির করলুম সাইকেল চালাতে না পারি পদযুগলকে চালিয়ে একটু পথ পার হয়ে যাব। আর শুনছেন আবার আপনার বন্ধুর কণ্ঠে ভূতের গল্প। গল্প শুনতে যারা যারা চাও তারা কিন্তু চট করে এসে পড়ো। এই গল্পের আসর আবার শুরু হয়ে গেছে। শুভ সন্ধ্যা আমার প্রত্যেকটি পরিবারের প্রত্যেকটি বন্ধুকে, ভাইকে, বোনকে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। রামধনু হরর চ্যানেল থেকে অনেক শুভেচ্ছা রইল তোমাদের সকলের জন্য। আজকে শুনছ এক ভয়ের গল্প। আর শুনছ হেমন্ত কুমার রায়ের লেখা ভয়ার্ত দুর্যোগ, এক হাড় হিম করা এক ভয়ের ঘটনা। শুনছ তোমারই বন্ধুর কণ্ঠে। শুনতে থাকো ভয়ার্ত দুর্যোগ সেই রাত। কিন্তু সেদিনকার যাত্রাটা ছিল খুবই খারাপ। মাইলখানেক পথ এগিয়ে যেতে না যেতেই গোটা আকাশটা ভেঙে কালো হয়ে উঠল। চারদিকে ঠান্ডা বাতাস ছুটোছুটি শুরু করলো। বুঝলাম বৃষ্টি আসতে পারে, আর বেশি দেরি নেই। অবিলম্বে আত্মরক্ষা করবার জন্য কিছুটা দূরে দুদিকে মাঠ ধুধু করছে দেখছি। মাঝে মাঝে খাল, বিল, বড় বড় গাছ আর ঝোপঝাড়। এখানে আশ্রয় মিলবে কোথায় মনের মধ্যে চিন্তা করছি। অবিলম্বে আত্মরক্ষা করা দরকার। কিন্তু পথের দুদিকেই মাঠ করছে ধুধু। মাঝে মাঝে খাল, বিল, বড় বড় গাছ আর ঝোপঝাড়। এখানে আশ্রয় মিলবে কোথায়? অমল একদিকে তীক্ষ্ণ দৃষ্টিপাত করে বললে, ওই বাঁশবাগানের ওপাশ থেকে একখানা বাড়ির মাথা দেখা যাচ্ছে, দেখ দেখ। আমি ভালো করে দেখে বললাম, হ্যাঁ রে, তাই তো, বাড়ি বলেই তো মনে হচ্ছে। টপ করে আমার নাকের ডগায় পড়ল বৃষ্টির একটা মস্ত বড় ঠান্ডা জলের মতো ফোঁটা। আমি বললাম, ছোট অমল, ছোট। এক ফোঁটা বৃষ্টি আমার নাসিকাকে সবেগে আক্রমণ করেছে। দুজনে প্রাণপণে ছুটতে লাগলো। বাঁশবাগান পেরিয়ে দেখলুম চারদিকে পুরনো পাঁচিল নিয়ে একখানা মাঝারি দোতলা বাড়ি সামনেই দাঁড়িয়ে আছে। বাড়ির ভেতরটা গোরস্থানের মতো স্তব্ধ, তার ফটকেও তালা লাগানো। এখন উপায়? এমন সময় বৃষ্টি নামলো, বেশ বড় বড় ফোঁটা। আমি তাড়াতাড়ি বললুম, যা থাকে কপালে, পাঁচিল ডিঙ্গে ভেতরে চল। এ বাড়িতে কেউ নেই বলেই বোধ হচ্ছে। অমল প্রতিবাদ করতে উদ্যত হলো, কিন্তু বৃষ্টির বিক্রম হঠাৎ আরো বেড়ে উঠল। প্রতিবাদের চেষ্টাকেও একেবারে ব্যর্থ করে দিল। পাঁচিল ডিঙ্গোতে দেরি হলো না আমাদের। পাঁচিলের পরেই খানিকটা খোলা জমি। সেখানে আগেই বোধহয় বাগানের ভার ছিল, কিন্তু এখন আগাছা ছাড়া আর কিছুই নেই। সামনে একটা ছোট পুকুর, কিন্তু তার জলের উপরে এমন ছিদ্রহীন পানার পোলে পুকুরটাকে দেখাচ্ছে একটি যেন সবুজ ক্ষেতের মতো। আমার যখন একতলায় দালানে গিয়ে দাঁড়ালাম, তখন সারা আকাশ আচ্ছন্ন করে যেন বিশ্বব্যাপী জলপ্রপাত ঝরে পড়ছে, এবং জলে ভিজতে ভিজতে বাতাস গাছপালার ভিতরে ঢুকে মহা হইচই লাগিয়ে দিয়েছে। এদিকে ওদিকে উকি ঝুঁকি মেরে আমি বললুম, ওই অমল, বাড়ির অবস্থা দেখে মনে হচ্ছে এখানে অনেক দিন কোনো মানুষ বাস করেনি। অমল বললে, তাহলে একটা ঘরের ভেতর গিয়ে দাঁড়ালেই তো হয়। এখানে জলের ছাট আসছে খুব। আপত্তি নেই, কিন্তু জানলা খোলা পাবো কি করে? অমল এগিয়ে সামনের একটা দরজায় টোকা দিলে। দরজার ভেতর থেকে বন্ধ।
তারপর সে অন্য দরজাগুলো পরীক্ষা করে দেখলে সব দরজাই ভেতর থেকে বন্ধ। আমি বললাম, এই দরজাগুলো ভেতর থেকে বন্ধ করে বাড়ির মালিক বোধহয় পিছনে কোনো দরজা দিয়ে বেরিয়ে গেছে, কিন্তু এই বৃষ্টিতে বাড়ির পেছনে যাই কেমন করে, তাহলে এইখানে আমাদের বিশ্রাম নেওয়া ছাড়া উপায় নেই। পিছনে যাবার জন্য আমি স্নান করতে আর রাজি নই। একই বৃষ্টির জল লাগলো, প্রচণ্ড বরফের মতো ঠান্ডা। হঠাৎ একটা কনকনে ঠান্ডা দমকা হাওয়া বাতাস আমার সর্বাঙ্গ কাঁপিয়ে আমার পাশ দিয়ে চলে গেল, এবং সঙ্গে সঙ্গে ধড়াম করে একটা দরজা খোলার শব্দ হলো। চমকে ফিরে দেখি অমল সর্বপ্রথমে সে দরজা ধাক্কা মেরেছিল, সেটা আর বন্ধ নেই। অমল হতভম্বের মতো আমার মুখের পানে তাকালে আমি হেসে বললাম, অমন করে তাকিয়ে দেখছো কি? দরজাটা তো তুমি ভালো করেই ঠেলে দেখোনি, এমন দমকা হাওয়ায় খুলে গেল। অমল মাথা চুলকোতে চুলকোতে বললে, আমাকে অবশ্য সেই কথাই মানতে হবে, আমি কিন্তু ভালো করেই ঠেলেছিলাম। পাগল নাকি? তুমি কি বলতে চাও ভূত এসে আমাদের দরজা খুলে দিলে? সে কথাই বা বলার উপায় কই? আমরা তো ভূতেদের জন্য রাতটাই রিজার্ভ করে রেখেছি, কিন্তু এখন হচ্ছে বেলা 2টো। এ সময় কোনো অভদ্র ভূত কোনো পোড়ো বাড়িতে অনধিকার প্রবেশ করতে চাইবে না, বুঝলে? চলো ঘরের ভেতরে গিয়ে দাঁড়াই। ঘরের ভেতরে ঢুকলাম। চারদিকে অযত্ন, মলিনতার চিহ্ন। দেওয়ালে চুন বালি খসে খসে পড়ছে। কার্নিশের কোণে কোণে চামচিকিরা বাসা বেঁধেছে। মেঝের উপরে বোধহয় 2 ইঞ্চি পুরো ধুলো জমে রয়েছে। একদিকে খান 2 কাঠের চেয়ার, আর একদিকে একখানা ইট। দূর থেকেই অবাক হয়ে দেখলাম, এই ধুলো ও শ্রীহীনতার রাজ্যে খাটের ওপরে যে বিছনা পাতা রয়েছে তা যেন ধপধপ করছে সাদা চাদরে। তাহলে এমন ঘরেও কেউ কি বাস করে? নিজের বিছানাটুকু পরিষ্কার রেখে সেই খুশি। এই বছরে পর বছর ধরে জমা ধুলোর স্তূপ আর নজরে পড়ে না। আশ্চর্য মানুষ তো মানুষ বটে এখানকার। অমল কাঁপতে কাঁপতে বললে, উহ, বড্ড বেশি শীত করছে রে। কি ঠান্ডা ঘর, বাইরের চেয়েও বেশি ঠান্ডা, বুঝলি? সত্যি তাই। প্রত্যেকবার নিঃশ্বাস টানছি আর মনে হচ্ছে যেন খানিকটা করে অদৃশ্য বরফ আমার বুকের ভেতরে ঢুকে যাচ্ছে। এতটা অসম্ভব শীতের কারণ কি? একটা দরজা ছাড়া ঘরের আর সব জানলা দরজা সব বন্ধ। ঘরটা আর যাই হোক স্যাঁতস্যাঁতে বলেও বেশি মনে হচ্ছে। তবু থাক, স্যাঁতস্যাঁতে হলেও থাক। হঠাৎ আর একটা ব্যাপার আমার দৃষ্টি আকর্ষণ করলো। যে দরজাটা খোলা তার সামনের দিকে মেঝের ওপরে এক সার পায়ের হেঁটে যাবার দাগ সমানে চলে গিয়েছে খাটের দিকে। এই দৃশ্য তো এতক্ষণ চোখে পড়েনি। অমলকে ডেকে দাগগুলো দেখালাম। সে বললে, কেউ খালি পায়ে ধুলো মারিও খাটে গিয়ে উঠেছিল। আমি মাথা নেড়ে বললাম, উঠেছিল নয় অমল, এখনই উঠেছে। তার মানে দাগগুলো দেখে বুঝতে পারছো না? এগুলো হচ্ছে ভিজা পায়ের দাগ। ভালো করে লক্ষ্য করে দেখো, পায়ের জলে ধুলো এখন যেন ভিজে রয়েছে। কেউ এই মাত্র যেন বাইরে দৃষ্টি ছেড়ে আমাদের মতোই ঘরের ভেতরে এসে ঢুকেছে। তবে আমাদের পায়ে জুতো আছে, আর সে এসেছে খালি পায়ে। ঘরের চারদিকে চোখ বুলিয়ে অমল বললে, কিন্তু সে কোথায়? সে কখন এলো? ঘরের আর সব দরজা বন্ধ। সে কখন ঘর থেকে বেরিয়ে গেল? অদৃশ্য মানুষ নাকি? শোভা পায় H.G. ওয়েলসের উপন্যাসে। বাস্তব জীবনে সে হচ্ছে মস্ত বড় অর্থহীন কৌতুক। কিন্তু ঘরের ভিতরে কেউ যে এখনই ঢুকে আবার বেরিয়ে গেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। যে এসেছিল সেই চুলোই যা। কিন্তু আমি যে শীতে মরলুম, আর তো সইতে পারছি না। আর তার কথা কানে না তুলে আমি পায়ের দাগগুলো ধরে খাটের দিকে এগোতে লাগলাম। সামনে পরিষ্কার বিছনা পাতা,
রোজ যেন খুব যত্ন করে চাদর পাতা হয়। মাথার বালিশ মাঝখানটা বসে গিয়েছে, যেন কেউ একটু আগেই ওখানে মাথা রেখে শুয়েছিল। কেবল তাই নয়, বালিশের উপরেও জলের একটু দাগ রয়ে গেছে, যেন এখানে কেউ ভেজা মাথায় রেখেছিল। আর একটা আশ্চর্য ব্যাপার অনুভব করলাম, উনুনের কাছে গেলে যেমন এক আগুনের আঁচ পাওয়া যায় এই বিছনার পাশেও দাঁড়িয়ে, তেমনি যেন শীতের আঁচ পাওয়া যাচ্ছে। হতে পারে এটা আমার মনের ভ্রম, কিন্তু এমন সত্যিকারের ভ্রম আমার আর কোনোদিন হয়নি। সেই দিনে সেই আলোতে আমার বুকের ভেতরটা যেন ছমছম করতে লাগলো। ভয় পাওয়ার মতো বিশেষ কিছু দেখিনি বটে, কিন্তু কেবলই মনে হচ্ছে পোড়া বাড়ির এই স্তব্ধ ঘরে আমরা দুজন ছাড়া অমর তৃতীয় ব্যক্তি অস্তিত্ব আছে আমাদের মতো স্বাভাবিক নয়, তাহলে যার কাছে আমাদের থাকা উচিত নয়। বিছানার উপরে ঝুঁকে পড়া ভিজে বালিশটা পরীক্ষা করতে লাগলাম, কিন্তু ও আবার কি? কান পেতে 2 মিনিট ধরে শুনলাম, তবু নিচের গানকে কিছুতেই বিশ্বাস করতে পারলাম না। অমল আমাকে ডাক দিয়ে বললে, ওহে, ওখানে অমন সব সেজে দাঁড়িয়ে থাকার মানে আছে? এদিকে চলে এসো। এই বিশ্রী ঘরটা ছেড়ে আবার বাইরে যায়। বৃষ্টি থেমে এসেছে। অমল, একবার এইখানে এসো তো। কেন? এখানে আবার কি আছে? কি আবিষ্কার করলে হে? ওরে বাবা, এখানটা যে আরো ঠান্ডা। হোক যে ঠান্ডা, কান পেতে শোনো দেখি, কিছু শুনতে পাচ্ছ? কি সর্বনাশ! কি শুনছ অমল? কার নিঃশব্দে কিছু একটা নিঃশ্বাস নেওয়া প্রশ্বাস নেওয়া শব্দ নয়। না না না, এ অসম্ভব। আমার শোনবার ভ্রম। ভ্রম নয় অমল, ভ্রম নয়। তুমিও শুনছো, আমিও শুনছি। কিছু নিঃশ্বাস পড়ার শব্দ শোনা যাচ্ছে। অমল বিছনার বালিশের ওপরে হাত রাখলে, কিছু অনুভব করেছিলে? হ্যাঁ, কিন্তু তারপরে ভয়ানক একটা আর্তনাদ করে বিদ্যুতের মতন ঘটে গেল। তারপরে খাটখানা হঠাৎ মচমচ করে উঠল। কেউ যেন ধর্মর করে বিছনার ওপর উঠে বসলো। অজানা একটা বিষম ভয়। আমি তাড়াতাড়ি পিছিয়ে বসে থ হয়ে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ। তারপরে যা ঘটল, একটা ঠান্ডা কনকনে দমকা হাওয়া যেন আমার পাশ দিয়ে হুশ করে বেরিয়ে গেল ঘরের বাইরে। খোলা জানলাটা দরজাটার পাশ দিয়ে। প্রায় 5 মিনিট ধরে আমরা দুজনে সেই দিকে তাকিয়ে রইলাম এবং একটা ঘোর আচ্ছন্নের আড়ষ্টের মতো দাঁড়িয়ে রইলাম। তারপর প্রথমে কথা কইল অমল, বিবর্ণ মুখে থেমে থেমে বললে, বুঝতে পারছো, ঘরের ভেতরে একটু ঠান্ডা নেই, না নিঃশ্বাসের শব্দ আর শোনা যাচ্ছে না। কিন্তু অমল, বালিশের ওপর হাত বাড়িয়ে তুমি অমন চেঁচিয়ে উঠলে কেন? বলছি তো, কিন্তু ভগবানের দোহাই, আগে এই ঘর থেকে বেরিয়ে এসো, নইলে আমি পাগল হয়ে যাব। বাইরে বেরিয়ে এলো। বৃষ্টি তখন ধরে গিয়েছে। অমল বললে, আমার হাত বালিশ ছোঁয়নি। কিন্তু হাত বালিশ ছোঁয়নি মানে? কিন্তু আমার হাত পড়ল গিয়ে কোনো একটা ঠান্ডা কনকনে জল মাখানো একটা মাথার ওপরে। কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। অবাক হয়ে ভাবতে লাগলাম, এইসবই কি ভ্রম? আমার দেহ অনুভব করেছে সে প্রচণ্ড শীত। চোখ দেখেছ জলে ভেজা, পায়ের দাগ, কানে শুনেছ শ্বাস প্রশ্বাসের শব্দ, এবং অমলের হাত ছুঁয়েছে একখানা জল মাখা মরার মুখ। এসব কি কল্পনা? কাছের গ্রামে গিয়ে দৌড়তে গিয়ে পৌঁছালাম একটি দোকানের সামনে। দোকানদারকে জিজ্ঞেস করলাম, ওই বাড়িটা কাদের? দোকানদার বলল, ওই বাড়ি মানিকচন্দ্র বসু নামে এক ভদ্রলোক সপরিবারে বাস করতেন। 5 বছর হয়ে গেছে হঠাৎ কলেরা রোগে মানিকবাবুর মৃত্যু হয়। স্বামীর শোক সইতে না পেরে মানিকবাবুর স্ত্রীও ওই খিড়কি পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। তারপর থেকেই ওই বাড়িটি পরিত্যক্ত। এখন বাড়িতে ঝোপঝাড় জঙ্গল হয়ে গেছে, কেউ আর বাস করে না। শুনলেন হেমন্ত কুমার রায়ের
সেই ভয়ের হাড় হিম করা গল্প বিছানা। কেমন লাগলো অতি অবশ্যই লাইক একটা দেবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার বন্ধুর কণ্ঠে